গতকাল দিনভর একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। ইনফ্যাক্ট মেহেদী হাসানের সাথে একটা ইন্টারভিউ, যে ইন্টারভিউটা আসলে পুরোপুরি আমরা আমজনতা দেখতে পারিনি, কারণ জেটিওতে যে এখানে এই ইন্টারভিউটা আছে সেটা পে করে দেখতে হবে পুরোটা। ফলে একটা অংশকে ধরে অনেকে নিউজ করেছে। পরবর্তীতে আমরা আবার বিভিন্ন ফ্যাক্ট চেকিং জায়গা থেকে দেখলাম যে না, ডক্টর ইউনূস তেমন কিছু বলেননি। তিনি আসলে কি বলেছেন, এবং আমি মনে করি তার এই বলার মধ্যে খানিকটা ভুল ছিল বলে এই কনফিউশনটা তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে এই ইন্টারভিউতে দু একটা ব্যাপার, একটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। তিনি নির্বাচন দেরি হওয়া নিয়ে এবং সেই প্রসঙ্গে তিনি নির্বাচন গণতন্ত্রকে এক ধরনের আন্ডারমাইন করে কথা বলেছেন, যেটা আমার কাছে ভালো লাগেনি। আমি অলরেডি এটা নিয়ে আলাদা কথা বলেছি, কারণ এটা একটা ক্লিপ জেটিওতে আগে দিয়ে দেওয়া হয়েছে। তবে অসাধারণভাবে তিনি ভারতের ব্যাপারে কথা বলেছেন। আমি প্রায়ই বলি ডক্টর ইউনূসের এই একটা জিনিস বাংলাদেশের ইতিহাসে খুব শক্তভাবে কঠোরভাবে লেখা থাকবে। তিনি একটা দেশ, যে দেশটা বাংলাদেশকে আসলে একটা স্লেভ হিসাবে দেখতে চায়, একটা ভেসেল স্টেট, একটা কলোনি হিসাবে দেখতে চায়, তার সামনে শির শক্ত করে দাঁড়িয়েছেন, চোখে চোখ রেখে কথা বলেছেন। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি ভারত কি করছে, ভারতে তিনি কি বলেছেন, মোদি কি বলেছে জবাবে, সবই অকপটে বলেছেন। আমি মনে করি তিনি যে একটা বেঞ্চমার্ক তৈরি করছেন এই জায়গায়, সেটার কাছাকাছি আসলে অন্যান্য দেশকে থাকতে হবে, অন্যান্য দলকে যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি মনে করি এই জিনিসটা মেনটেইনড হওয়া দরকার আছে, এবং আমি মনে করি হবে। এরপর আসলে মূল যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে আসলে উনি কী বলেছেন, আর ওনার দায়িত্ব ছাড়া নিয়েও একটা ইন্টারেস্টিং কথা আছে, ওইটা শেষ অংশে আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। তাকে জিজ্ঞেস করছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে, এটা মেহেদী প্রশ্ন করছে। আগেও বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ভুল করেছিল, আপনি একই পথ অনুসরণ করছে, সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? ডক্টর ইউনূস বলছেন এটা ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, হুইচ ইজ রাইট। মেহেদী হাসান বলছেন আপনি তাদের নিবন্ধন বাতিল করেছেন। ডক্টর ইউনূস বলছেন না, আমরা তাদের নিবন্ধন বাতিল করি, শুধু তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছি। মেহেদী জানতে চাইছেন এর অর্থ কী? তিনি বলছেন এর অর্থ তারা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাদের দল এখনও রয়েছে। তারপর মেহেদী জানতে চাইছেন আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? তিনি বলছেন এখন নয়, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তারা রাজনৈতিক দল হিসাবে এখনও বৈধ, কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে। এই জায়গাটাই আসলে কনফিউশন তৈরি করেছে, বা সত্যিকার অর্থেই একটা পথ পরিকল্পনা করে ডক্টর ইউনূস খোলা রাখছেন কিনা আওয়ামী লীগের, সেই আলোচনাটা আমরা করব। জায়গাটা আবার শুনে রাখুন। তিনি বলছেন কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে, যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে। সমকালীটার একটা ট্রান্সক্রিপ্ট ছাপিয়েছে, আমি সেখান থেকে পড়ছি। তিনি বলেন আপনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, উনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে, মানে উনি কিন্তু সেই সম্ভাবনা রয়েছে বলছেন। আপনি রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেননি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আর দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। উনি বলছেন হ্যাঁ এটা কিভাবে গণতান্ত্রিক হয়? তিনি বলছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে রাজনৈতিক দলটির চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা আসলে এই রকম ছিল না। উনি এখানেও, আমি বলছি, উনি অনেকগুলো ভুল উত্তর দিয়েছেন বলে আমি মনে করি। আমি আসবো সেই জায়গায়। আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক রয়েছে, মেহেদী জিজ্ঞেস করছেন। ডক্টর ইউনূস বলছেন আমি লাখ লাখ বলবো না, তাদের সমর্থক রয়েছে, কিন্তু এখন কতজন তা জানা নেই। লাখ লাখ না, আসলে কোটি কোটি সমর্থক, কোটির বেশি, মানে 1.5-2 কোটিও তো হতে পারে। আমরা যদি 20% ভোটারের কথা বলি, স্টিল এটা 2 কোটির কাছাকাছি হবে। যাই হোক, তাদের বলছে তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। ডক্টর ইউনূস বলছেন অবশ্যই না, তারা দীর্ঘ সময়ের রাজনৈতিক দল। তাহলে তাদের রাজনীতিতে অংশগ্রহণের জন্য বাধা দিচ্ছেন কিনা, এরকম প্রশ্নের জবাবে তিনি বলছেন, ডক্টর ইউনূস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন, তারা বৈধ ভোটার। নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন, আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না। তিনি বলছেন আগের মতো আচরণ করছে কিনা, তিনি বলছেন যে না, এটি ছাড়া আমরা নির্বাচন করতে পারবো। আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, হুইচ ইজ ভেরি রাইট। তারা যে মানুষ হত্যা করেছে এখনও সেই অনুশোচনা প্রকাশ করেনি। তারা ক্ষমতা থাকাকালে যা করেছে তার কোনো দায়িত্ব এখনও নেয়নি। সব সময় তাদের কার্যক্রমের জন্য অন্যকে দায়ী করে আসছে। এই হচ্ছে তার জবাব আওয়ামী লীগ দিয়ে। এখন ডক্টর ইউনূস কি ভুল করলেন, নাকি একটা পরিকল্পনা করে একটা পথ খোলা রাখলেন? আমি এই প্রশ্নটা আসলে আবার করতে চাই। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা আবার একটু পড়ি, সেটা খেয়াল করি আমরা। উনি বলছেন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে, যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে। তিনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে ডক্টর ইউনূস আসলে কি বলতে চেয়েছেন, কি করতে চেয়েছেন। আমরা খেয়াল করি তিনি তার বক্তব্যের মধ্যে নিশ্চিতভাবেই এটা করেছেন যে এইবার অন্তত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, এই কথাটা বেশ স্পষ্টভাবেই বলা হয়েছে বলতেই পারি আমরা। কিন্তু আবার তিনি এমন মন্তব্য করছেন যেটার মধ্যে কিছু অস্পষ্টতাও তৈরি হয়, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে যে কোনো সময়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে নিষেধাজ্ঞা কি সরকার চাইলেই তুলে নিতে পারে? উত্তর হচ্ছে পারে। তারও আগে বলি যে ডক্টর ইউনূস এই জবাবটা কীভাবে ডিপ্লোম্যাটিকলি বেটার দিতে পারতেন। আমরা এভাবে যদি বলি, উনি চাইলে এটা বলতে পারতেন যে আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে, সেই বিচারের যখন রায় হবে সেটাই নির্ধারিত হবে সে দল হিসাবে থাকবে নাকি থাকবে না, বা তার উপরে কী ধরনের শাস্তি আসবে, সেই পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ আছে। এরপর এটা আদালতে সিদ্ধান্তের পর সিদ্ধান্তটা সরকার নেবে বিচারের পর। কিন্তু ওই যে বললাম, আসলে সরকার এটা পারে, চাইলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কালই তুলে নিতে পারে। কেন? আমরা জানি আওয়ামী লীগকে বিচারের কথা হচ্ছে, আইসিটি যে আইন আছে তাতে আওয়ামী লীগের সময়ই সংগঠনের বা দলের বিচারের অপশন ছিল। এই সরকার সেটা রেখেছিল এবং তাতে শাস্তিযুক্ত করে উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয় এবং সারপ্রাইজিংলি উপদেষ্টা পরিষদ সেটা বাদ দিয়ে দেয়, মানে দলকে বিচার করা যাবে না। তারপরে সেটা যখন ঘটলো, এরপর আমরা খুব ভালো মতো জানি, আমাদের মনে আছে নিশ্চয়ই, জনাব হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটা আন্দোলন স্টেজড হয়। সেই আন্দোলনের প্রেক্ষাপটে আবার আইসিটিতে সংগঠনকে বিচার করা যাবে বলে ঢুকানো হয় এবং আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে 2009 সালের যে সন্ত্রাস দমন আইন, সেটায় একটা ধারা যুক্ত করে বলে দেওয়া হয় যে চাইলে কোনো দলের কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ করা যাবে। তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে এক্সিকিউটিভ অর্ডারে, কোনো বিচার বিভাগীয় সিদ্ধান্ত না। বিচার বিভাগীয় সিদ্ধান্ত হলে সরকার এটা বলতে পারতো না, কারণ সেটা তখন পুরোপুরি আদালতের এখতিয়ার হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা এর মধ্যে জেনে রাখবো, আইসিটিতে এখনও আওয়ামী লীগের ব্যাপারে ফর্মাল কোনো চার্জ জানা হয় নাই, ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরেরই কথা। তার মানে আওয়ামী লীগের বিচার, মানে অভিযোগ তৈরি করা, তা মামলা করা, ইনভেস্টিগেট করা, হিয়ারিং হওয়া, এগুলো হতে হতে এই নির্বাচনটা থাকছে না। আর সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করেছে, সেই কারণে আওয়ামী লীগের পক্ষে তো নির্বাচনে পার্টিসিপেট করা সম্ভব না, দলীয় কর্মকাণ্ড ছাড়া নির্বাচনে পার্টিসিপেট করতে সে পারবে না। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, টেকনিক্যালি যদি ডক্টর ইউনূসের সরকার ঘোষণা করে হঠাৎ করে যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, আবারও বলছি এক্সিকিউটিভ অর্ডার, সরকারের সিদ্ধান্ত, সরকার চাইলে তুলে নিতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আবারও বলি, ডক্টর ইউনূস কিন্তু এই নির্বাচনে পারবে না বলে বলছেন এবং ব্যাখ্যা করেছেন কেন। তাহলে যে কাজটা করবো আমরা বলবো, আমি ধারণা করি ডক্টর ইউনূস ভুল করেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে একটা অস্পষ্টতা তৈরি করেছেন, এই প্রশ্নটা রাখতে হবে আমাদের। নিশ্চয়ই একটা উদাহরণ দিতে পারি আপনাদের, সেটা হলো এটা তাইওয়ান ইস্যুতে খুব ইউজড হয় ইন্টারন্যাশনাল রিলেশনসে। সেটা হলো চায়না তাইওয়ানকে ইনভেড করবে যদি তাইওয়ান চায়নার সাথে স্বেচ্ছায় পুরোপুরি একীভূত না হয়। আপনারা জানেন নিশ্চয়ই, পৃথিবীর প্রায় সব দেশ তাইওয়ানকে চায়নার পার্ট হিসেবেই স্বীকৃতি দেয়। তো তাইওয়ান যদি নিজের স্বাধীনতা ঘোষণা করে অথবা স্বেচ্ছায় পার্টিসিপেট, সে একীভূত না হয় চায়নার সাথে, চায়না তাইওয়ান ইনভেড করবে, শি জিনপিং স্পষ্ট হুমকি দিয়ে রেখেছেন। এখন যে প্রশ্নটা করা হয় যে এটা যদি হয়, আমেরিকা কি তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবে? এখানে আমেরিকা একটা কাজ করে, সে তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবেও বলে না, সে তাইওয়ানের যুদ্ধে সে নামবেও বলে না, সে নামবে না সেটাও বলে না। এক ধরনের অস্পষ্টতা, এটাকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে। এভাবে তার কৌশলগতভাবে সে অস্পষ্টতা বজায় রাখে। ডক্টর ইউনূস কি এরকম একটা কোনো কৌশলগত অস্পষ্টতা বজায় রাখলেন পরিকল্পিতভাবে? যে তাই হয়ে থাকে, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনার মন্তব্য একটু জানাবেন। উনি যদি সেটা ইচ্ছে করে থাকেন, কেন করেছেন? তাহলে তার বক্তব্য আসলে দিয়ে বলা যাবে না আওয়ামী লীগকে যে কোনো সময় হুটহাট করেই ছাড় দিয়ে দিচ্ছে সরকার। আবার এটাও বলা যাবে না, পিআইবি থেকে একটা ফ্যাক্ট চেকিং করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ডক্টর ইউনূস কোনোভাবেই বলেননি আওয়ামী লীগকে এসব কিছু করবেন না। আমরা দেখেছি আইন উপদেষ্টাও বলেছেন সহসা এরকম হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা এটুকু বলবো, ডক্টর ইউনূস এরকম একটা পথও তার বক্তব্যে অন্তত খোলা রেখেছেন। আপনাদের মতামত জানাবেন, আমি আমার মতামত পরে আরেকটা ভিডিওতে বলবো। আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে শেষ অংশে বলছি কিছু একটা ইন্টারেস্টিং কথা আছে তার দায়িত্ব থেকে চলে যাওয়ার ব্যাপারে। এখানে মেহেদী হাসান তাকে পদত্যাগের কথা জিজ্ঞেস করছে, এটা কেন? তখন তিনি বলছেন আমি কিছুটা বিরক্ত ছিলাম, কারণ কাজগুলো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না।
মেহেদী হাসান বলছেন, তো আপনি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকছেন। তিনি বলছেন, ইন্টারেস্টিং, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত, এরপর আপনি ক্ষমতা ছেড়ে দেবেন। উনি বলছেন, ছেড়ে দেব। এই যে নতুন সরকার, এই সরকারটা কি সরকার, কেমন সরকার প্রশ্ন করতে পারি। খুব ভালো হতো তিনি যদি বলতেন নতুন নির্বাচিত সরকার আর হাতে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। ইনফ্যাক্ট ডক্টর ইউনূস যেহেতু হাসিনার মতো পালিয়ে যাচ্ছেন না, তিনি নতুন যে কোনো সরকারের হাতে দায়িত্ব ছেড়ে যাবেন। এখন এই কথাটা কেন বললাম? কথাটা হচ্ছে এই কারণে, নানা রকম হাইপোথেসিস আছে, স্পেকুলেশন আছে, এমন পরিস্থিতি তৈরি করা হবে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিতে চাইবেন, তখন এই অন্তর্বর্তী সরকারের মধ্যকারী কেউ বা বাইরে থেকে কেউ এসে দায়িত্ব নিয়ে আরেকটা অন্তর্বর্তী সরকার হবে, অথবা বর্তমান সেনাপ্রধান না অন্য কোনো জেনারেলকে দিয়ে একটা ইন্টারভেনশন করিয়ে একটা সামরিক সরকার তৈরি হতে পারে। সো যেরকম সরকারই হোক না কেন, ডক্টর ইউনূসকে তো তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তিনি যদি থাকতে না চান। সবচেয়ে ভালো হতো ডক্টর ইউনূস যদি বলতেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে তিনি যাবেন, এই কথাটা বলা স্পষ্ট, এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর এগুলো একদম ক্লিয়ার কাট করা, মানে ওনার এই অস্পষ্টতাগুলো কিছু না কিছু প্রশ্ন তৈরি করতে পারে। কেউ কেউ বলবেন যে আমি অনেক বেশি চিন্তা করছি, অনেক বেশি ক্রিটিক্যালি দেখছি। আমার মনে হয়, আমি আগেও অনেকবার বলেছি, আমরা অনেকটা সংকটের মধ্যে আছি। এই সংকটের সময় আমাদের একটু বেশি সেন্সিটিভিটি কখনো কখনো যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তারপর রাখা উচিত, কারণ এই টাইমটা খুবই খুবই ক্রিটিক্যাল আমাদের লাইফে। যাই হোক, সেটা আদালতের এখতিয়ার, আদালতে কি হবে সেটা আমরা পরে দেখব। কিন্তু আমরা এই নির্বাচনে বাই এনি চান্স যদি আওয়ামী লীগ ফিরে আসে, কার লাভ কার ক্ষতি সেটা একটু হিসেব করি। তাতে আমরা বুঝতে পারবো যে আওয়ামী লীগ যদি ফিরে আসার পরিস্থিতি তৈরি হয় তাহলে কি দাঁড়াবে। মানে ব্যাপারটা এইরকম, আমি সকালেই বলেছি, বিচারের জায়গায় থাকবে। সরকার যদি আওয়ামী লীগকে তার নিষেধাজ্ঞাটা এক্সিকিউটিভ অর্ডারে যেহেতু দিয়েছে, সরকার চাইলে যে কোনো মুহূর্তে সেটা তুলে নিতে পারে। সে সরকার যদি এটা তুলে নেয় তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনেই পার্টিসিপেট করতে পারে, খুব ভালোভাবেই পারে। ব্যাপারটা এরকম যে একজন অপরাধীর বিচার চলবে কিন্তু তার জামিন হয়েছে, তিনি ফ্রিলি ঘুরে বেড়াতে পারছেন। সো আওয়ামী লীগ এখন তার কর্মকাণ্ড নিষিদ্ধ করাকে আমরা তুলনা করতে পারি যে আওয়ামী লীগ কারাগারে আছে, এটা তুলে নিলেই পারবে। আমি আবারও বলি, এটার সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, নৈতিকতা ইত্যাদি ইত্যাদি এই আলাপ সরিয়ে রেখে পিওর পলিটিক্যাল একটা ক্যালকুলেশন আমরা একটু করে দেখি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ দল হিসেবে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। শুধু তাই না, পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1979 যেটা আছে, সেখানেও একটা দল যা যা করতে পারবে না, যেটা করলে সে নিষিদ্ধ হতে পারে, সেই ধরনের কাজও আওয়ামী লীগ করেছে। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বেশ যৌক্তিক, এবং আমি বহুদিন ধরে এটা আমার এখানে এবং বিভিন্ন টক শোতে ফাইট করছি, গতকালও ফাইট করেছি, যে এত % লোক সমর্থন করে বলেই আওয়ামী লীগকে রাখতে হবে। ইটস নট এ লজিক। একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকতে হলে একটা দলকে রাজনৈতিক দল হতে হবে এবং তার কতগুলো ডেমোক্রেটিক নর্মস থাকতে হবে। এগুলো ভাঙলে কেউই রাজনৈতিক দল হিসাবে কোনো ডেমোক্রেটিক স্পেসে অপারেট করতে পারে না। এগুলো নিয়ে আমার কোনো দ্বিধা নেই, এগুলো আমি ডিবেট করে যাচ্ছি। কিন্তু আমি আবারও বলছি, পলিটিক্যাল গেইনিং এবং লস কার সবচেয়ে বেশি হচ্ছে? আমরা লস দিয়ে শুরু করি। আওয়ামী লীগ না থাকায় কার সবচেয়ে লাভ হয়েছে? আওয়ামী লীগ ফিরে আসলে তার সবচেয়ে লস হবে, সিম্পল। আমি মনে করি আওয়ামী লীগ না থাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে পলিটিক্যালি জামায়াতে ইসলামী। আমরা খেয়াল করব, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হতে যায় তখন জামায়াতে ইসলামী অফিসিয়ালি কথা বলেনি। এটা কারণ আছে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আসলে ইউরোপিয়ানরা বা আমেরিকা চায়নি। তাদের এক ধরনের খোলামেলা অবস্থানও এগুলো নিয়ে ছিল। এমনকি ডক্টর ইউনূস নিজেও চান নাই, বহুবার তিনি এই ধরনের আলাপ করেছেন। কিন্তু যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ তার আলাপ শুরু হলো, এবং আমরা এইটাকে এভাবে দেখতেও পারি, যারা ভাসনাত আবদুল্লাহ এবং এনসিপি যখন গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপ নিয়ে, প্রথম যমুনার সামনে পরে শাহবাগে, এটা জামাত প্রেট্রোনাইজড হতে পারে। কারণ জামাত যেহেতু প্রকাশ্যে এটা করতে পারছে না, সে ইউরোপ এবং আমেরিকার বিরাগ ভাজন হতে চায় না, সে এদেরকে রাদার সামনে ঠেলে দিয়েছে। মজার ব্যাপার, অফিসিয়ালি অবস্থান না নিলেও জামায়াত কিন্তু ওখানে গেছে। জামায়াতের খুবই সিগনিফিক্যান্ট লিডার শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখেছি, তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে গেছেন। শুধু তাই না, শাহবাগে যে জমায়েত, এনসিপির তার লোকজন নেই, সেই জমায়েত মূলত জামায়াত শিবিরের লোকজন করেছে। শিবির সেখানে প্রকাশ্যে স্লোগান দিয়েছে। এর সাথে আরও বেশ কিছু ইসলামিস্ট দল এবং সংগঠন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে। সুতরাং জামাতের এটা খুবই জরুরি ছিল, এটা আমরা বুঝতে পারি। কারণ আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী দ্বিতীয় প্রধান দল হয়ে দাঁড়িয়েছে। তাদের যে ধরনের কিছু সার্ভেতে দেখা যাচ্ছে তারা বিএনপির সাথে নেক টু নেক অবস্থা, আমি তা মনে করি না, এখনও মনে করি না, কোনোভাবেই মনে করি না। আমার হিসেব মতে আওয়ামী লীগের এখনও 20% মতো ভোট হয়তো আছে। জামায়াত অবশ্যই তার সাথে বেশ খানিকটা কমই আছে। সুতরাং আওয়ামী লীগ যদি মাঠে থাকে, আওয়ামী লীগই হবে
বিএনপির প্রতিদ্বন্দ্বী যদি তারা যথেষ্ট পরিমাণ সিটে তাদের ক্যান্ডিডেট দিতে পারে। আওয়ামী লীগের এটা একটা চ্যালেঞ্জ যে তারা তাদের অসংখ্য লোকজন পালিয়ে আছে, ফেরারিরা এবার নির্বাচনে দাঁড়াতে পারবে না, সুতরাং তাদের জন্য অনেক সিটে ক্যান্ডিডেট দেওয়া খুবই কঠিন। কিন্তু তারপর ওই যে বলছি যে দলের পদে ছিল না, কিন্তু দলের খুব সমর্থক হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন এই ধরনের কিছু মানুষ, কলেজ টিচার, বিজনেস পিপল, লয়ার্স, এদেরকে যদি রাজি করানো যায়, তারা যদি দাঁড়িয়ে যায় নির্বাচনে, জামায়াতের অবস্থা ভালো কিছু হবে না। শুধু সেটা না, প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ জামায়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াত তাদেরকে শেল্টার দিচ্ছে, শুধু তাই না, কৌশলগত কারণে জামায়াত ভালো করছে, এটা দেখানো ভারত এবং আওয়ামী লীগের জন্য ভালো। সো আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতেও পারে। সুতরাং জামায়াতের যদি বেনিফিট হয়, এই মুহূর্তে আওয়ামী লীগ না থাকায় কার ক্ষতি হচ্ছে? খুব সোজা সবটা কথা, বিএনপির ক্ষতি হচ্ছে, কোনো সন্দেহ নেই। কারণ মাঠে আওয়ামী লীগ যদি থাকে, জামায়াত এতটা প্রমিনেন্ট হয়ে উঠতো না। আমরা এই আলাপটা করছিলাম যে সাম্প্রতিক সময়ে জামায়াত অনেকটাই বিএনপি ঘরানার রাজনীতি করছে, সেন্টার রাইট। বিএনপি একসময় যে ধরনের রাজনীতি করতো, সে তার ইসলাম থেকে তার ড্রিফট দেখছি আমরা, সরে আসছে, ইসলামকে আসলে আর অত সামনে আনছে না, রাদার এক ধরনের কল্যাণমুখী রাজনীতি দেখানোর চেষ্টা করছে, যেটা জাকসুতে হয়েছে। এমনকি জাতীয় রাজনীতিতেও দেখছি তাদের টপ নেতারা, কিছুদিন আগে জামাতের আমির চাকরি দেবেন এক হাতে, এটা সেটা নানান কিছু বলেন, সবই কিন্তু জনগণের কল্যাণ নিয়ে কথা। তারা চাঁদাবাজি বন্ধ করবেন, ইসলামকে অ্যাভয়েড করছেন। সুতরাং বিএনপির জন্য এই জায়গায় বিএনপির রাজনীতি ঠিক করাটা খানিকটা হলে প্রশ্নের মুখে পড়ছে। এখন আওয়ামী লীগ থাকলে এই আওয়ামী লীগ বিএনপি যে বাইনারি আমাদের সমাজে আছে, সেটা আবার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপির জন্য রাজনীতি ভালো হবে, খারাপ কিছু হবে না, সেটা আওয়ামী লীগ থাকার কারণে। এবং জামাত যখন ব্যাকফুটে চলে যাবে, এবং ওই যে বলছে যে আওয়ামী লীগের ভোট যেটা জামাতের কাছে গিয়ে বিএনপির সাথে কিছুটা হলেও কিছু জায়গায় কম্পিটিশনের সুযোগ ছিল, আওয়ামী লীগ মাঠে থাকলে জামাতের সেই সুযোগটা হবে না খুব স্বাভাবিকভাবেই। ফলে জামাত বেশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। শুধু তাই না, আওয়ামী লীগ যদি মাঠে ফিরে আসে, এটাই এখনকার আলোচনা, রাজনীতির আলোচনার বিষয় হয়ে যাবে। পত্রিকায় লেখা হবে, কলম লেখা হবে, টকশো হবে, থাকা উচিত কি অনুচিত, আবার সে আওয়ামী লীগই ইস্যু হয়ে দাঁড়াবে। জামাত যে এই বেশ কিছুদিন ধরে দারুণ ইস্যু হয়ে আছে, তারা তাদের কর্মসূচি, তাদের লোয়ার হাউসের পিআর, তারা কি করছে, বিভিন্ন সার্ভেতে তাদের অবস্থা খুব ভালো আসছে, তাদের ডাকসুতে যেটা, এই সব কিছু ওভারশ্যাডোড হয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারি আওয়ামী লীগ ফিরে আসার পরিস্থিতি যদি তৈরি হয়, জামাত সেটাকে আবার প্রবলভাবে নিজে অথবা কোনো প্রক্সি সামনে রেখে বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ দিনের শেষে একটা কথা মনে রাখা তো যায়, মানে আমরা এভাবে বলছি, আওয়ামী লীগ ফিরে আসার জন্য সরকার বিচার করছে, বিচারের জায়গায় চলবে। বিচারের সময় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় আজ থেকে সাম ইয়ার্স আফটার, বা 1 বছর, 1.5 বছর, 2 বছর পর যদি বিচার শেষে নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু সে নিষিদ্ধ না, তার এই নিষেধাজ্ঞা, কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া যদি মনে করে সরকার যায়, তাহলে সেটা করতেই পারে। সুতরাং এই হচ্ছে জাস্ট একটা পলিটিক্যাল ক্যালকুলেশন বোঝার জন্য এটা বলা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনে অন্তত আওয়ামী লীগ তার নামে পার্টিসিপেট করতে পারবে না। তার লোকজন স্বতন্ত্র বা জাতীয় পার্টি যদি থাকে, জাতীয় পার্টির ভেতরে গিয়ে নির্বাচন করতেই পারে, সেটা আরেক ক্যালকুলেশন।